গাজার খান ইউনিসে প্রতিরোধের পাল্টা আঘাত, দখলদার বাহিনীর ওপর তীব্র হামলা। গাজার বুকে আগুন, আগ্রাসনের ছায়া ঘন হলেও থেমে নেই প্রতিরোধ। খান ইউনিস থেকে গাজার উত্তর পর্যন্ত ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো দখলদার বাহিনীর ওপর একের পর এক আঘাত হানছে। মর্টারের গর্জনে কেঁপে উঠল খান ইউনিস। ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড ঘোষণা করেছে তারা হামাসের আল কাসাম ব্রিগেডের সাথে যৌথ অভিযানে দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তরে ইসরায়েলি সৈন্য ও সাঁজোয়া যানবাহনের উপরে ভারী মর্টার হামলা চালিয়েছে। এ যেন আগ্রাসনের বুকে বিদ্রোহের বজ্রপাত। বার্সেলোনা পার্কে অপ্রত্যাশিত আঘাত। অন্যদিকে মুজাহিদিন আন্দোলনের সশস্ত্র শাখা জানিয়েছে তাদের যোদ্ধারা গাজার তাল আল হাওয়া এলাকায় বার্সেলোনা পার্কে অবস্থানরত একটি ইসরায়েলি সামরিক সমাবেশকে ৬০ মিমি মর্টার শেল দিয়ে লক্ষ্যবস্তু করেছে। শহরের ভেতরে দখলদারদের নিরাপদ ভেবে নেওয়া জায়গাও আর নিরাপদ নয়, এই বার্তা স্পষ্ট। সেপ্টেম্বর জুড়ে অপ্রতিরোধ গতি। পুরো সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনি প্রতিরোধ অভিযান থেমে থাকেনি এক মুহূর্ত। আল কাসাম ব্রিগেড বারবার ইসরায়েলি সাঁজোয়া যানবাহনের উপর আক্রমণ চালিয়েছে। বিশেষত মেরকাভা ট্যাঙ্কের বিরুদ্ধে আল ইয়াসিন 105 শেল ব্যবহার নতুন করে আলোচনায় এনেছে প্রতিরোধের সামরিক সক্ষমতাকে। ২৮ সেপ্টেম্বর তাল আল হাওয়ার সালাহি টাওয়ারের কাছে একটি ট্যাঙ্ক ধ্বংস হয়। ২৪ সেপ্টেম্বর আল তুফায় স্নাইপার আক্রমণে একজন ইসরায়েলি সৈন্য নিহত হয়। অ্যাম্বুশ আর বিস্ফোরণে ধ্বংস দখলদার বাহিনী। আল কুদস ব্রিগেড আরও কয়েকটি অ্যাম্বুশ অভিযান চালায়। আল কুদস হাসপাতালের কাছে বর্মবিরোধী ডিভাইস বিস্ফোরণ ঘটিয়ে দখলদারদের গাড়ি ধ্বংস করা হয়। একইভাবে আল সাবরা ও আল মাগরাকা এলাকায় ইসরায়েলি সামরিক যান উড়িয়ে দেওয়া হয়। যোদ্ধারা গাজার ভেতরে এক মেরকাভা ট্যাঙ্ককেও টার্গেট করে এবং আল শাতি শরণার্থী শিবিরের কাছে একজন সৈন্যকে গুরুতর আহত করে। সীমান্ত পেরিয়ে প্রতিরোধের বার্তা। শুধু গাজার ভেতরে নয়, প্রতিরোধ যোদ্ধারা যুদ্ধকে সীমান্তের বাইরেও ছড়িয়ে দিচ্ছে। ২০ সেপ্টেম্বর ইশদুত এবং ৬ সেপ্টেম্বর নেটিভোটে রকেট হামলা চালানো হয়েছে। অবরোধ সত্ত্বেও এই আক্রমণ প্রমাণ করছে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার ক্ষমতা প্রতিরোধের হাতে এখনো অটুট। আগ্রাসনের মাঝেও গাজায় প্রতিরোধ থেমে নেই। প্রতিটি আঘাত দখলদার বাহিনীকে দুর্বল করে তুলছে আর প্রতিরোধকে করছে আরও সাহসী। রাজনৈতিক সমীকরণ। মাঠের লড়াই চললেও রাজনৈতিক সমীকরণও গড়ে উঠছে সমান্তরালে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছে হামাস ও অন্যান্য গোষ্ঠী। তারা বলেছে প্রস্তাবটি সৎ বিশ্বাসে পর্যালোচনা করা হবে। কিন্তু গাজার রাস্তায় আর ধ্বংসস্তূপে প্রতিধ্বনিত হচ্ছে ভিন্ন বার্তা। অবরোধ ভাঙা যায়, দখলদার প্রতিরক্ষা ভেদ করা যায়, আর প্রতিরোধের শক্তি কোনো আগ্রাসনে নিভিয়ে ফেলা যায় না। আরব জাতি চীনের সাহায্যে ইসরায়েলের বিরুদ্ধে রণভূমিতে নামছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। গাজা ও সীমান্ত পরিস্থিতি এমন এক মোড়ে দাঁড়িয়েছে যেখানে আরব দেশগুলো, বিশেষ করে মিশর, চীনের প্রযুক্তি এবং অস্ত্র ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেওয়ার পরিকল্পনা করেছে। সিনাই উপদ্বীপে মিশর দীর্ঘ পরিসরের চীনা HQ-9B ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে। এই সিস্টেমের রাডার এবং ক্ষেপণাস্ত্র ক্ষমতা ৩০০ কিলোমিটার পর্যন্ত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে সক্ষম। গাজা, দক্ষিণ ইসরায়েল এবং গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকাগুলো এখন এই শক্তির আওতায় এসেছে। মিশরের সামরিক কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে মোতায়েনের বিস্তারিত প্রকাশ করেননি, তবে তারা নিশ্চিত করেছেন এটি মূলত ইসরায়েলকে গাজায় গাজাবাসীদের ওপর জোরপূর্বক আক্রমণ চালানো থেকে বিরত রাখতে নেওয়া পদক্ষেপ। সংকট তীব্র হলে সীমান্তের কাছে সৈন্যদের উপস্থিতি দ্বিগুণ করা হবে। সিনাই অঞ্চলে বিমান মোতায়েন এবং প্রস্তুতি বৃদ্ধি অন্তর্ভুক্ত ছিল, আল আখবারের প্রতিবেদনে বলা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হল মিশরের কর্মকর্তারা মানবিক আইন অনুসারে প্রতিক্রিয়া জানাবেন এবং ফিলিস্তিনিদের উপর গুলি চালানোর কোনো নির্দেশ নেই। মিশরের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন গাজাবাসীদের জোরপূর্বক স্থানান্তর কায়রোর জন্য রেড লাইন। তারা কোনো গণস্থানান্তর গ্রহণ করবে না, অংশগ্রহণ করবে না বা অনুমতি দেবে না। তবে এই পরিস্থিতি শুধু আরবদের জন্য নয়, মধ্যপ্রাচ্যের প্রতিটি শক্তি ইরানের দিকে তাকিয়ে আছে। ইরান, যেটি নিজস্ব সামরিক শক্তি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাবের মাধ্যমে সবসময় শক্তির ভারসাম্য বজায় রেখেছে, এখন চুপচাপ নয়।
গাজার ওপর ইসরায়েলের আগ্রাসন ও পশ্চিমা শক্তির হস্তক্ষেপে ইরান তার অভিজ্ঞতা এবং প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করে কৌশলগত প্রতিক্রিয়া প্রদর্শন করতে প্রস্তুত। আইআরজিসি এবং ইরানের সশস্ত্র বাহিনী হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে শত্রুকে সতর্ক করেছে যে কোনো আগ্রাসন বা জোরপূর্বক পদক্ষেপ কঠিন প্রতিক্রিয়ার মুখোমুখি হবে। বিশ্লেষকরা বলছেন, ইরান এই অঞ্চলে শুধুমাত্র অস্ত্র প্রদর্শন করছে না, বরং একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা দিচ্ছে। যে কেউ আঞ্চলিক ভারসাম্য ভাঙতে চাইবে তাকে নতুন মাত্রার প্রতিরোধের মুখোমুখি হতে হবে। মিশর এবং চীনের সমন্বয় এই বার্তাকে আরও শক্তিশালী করেছে। ইসরায়েল ইতিমধ্যেই সতর্ক। সিনাই উপদ্বীপে মিশরের সামরিক কার্যক্রম নিয়ে তার উচ্চ স্তরের সতর্কতা জারি করেছে। তবে চীনা প্রযুক্তি এবং ইরানের আঞ্চলিক শক্তি যোগ হওয়ায় ইসরায়েলের প্রতিরক্ষা আরও কঠিন পরীক্ষার মুখে। এবার প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যের এই নতুন সমীকরণ কি শুধু রণশক্তির প্রদর্শন, নাকি এটি একটি নতুন আঞ্চলিক জোটের সূচনা, যা ইসরায়েল এবং পশ্চিমা শক্তির জন্য নয়া হুমকির বার্তা? ইতিহাসে বলবে, কিন্তু এখনই স্পষ্ট যে আরব দেশগুলো চীন এবং ইরানের সমন্বিত শক্তি ইসরায়েলের জন্য ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে। গাজায় যুদ্ধের মধ্যে ইয়েমেন থেকে আমেরিকা ও ইসরায়েলের জন্য ভয়াবহ খবর। হুথিদের প্রতিশোধ আসছে। গাজায় যখন যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ছে, তখন ইয়েমেনের আকাশে অদৃশ্য শক্তির জন্ম হচ্ছে। হুথি মিলিশিয়া, যারা ইরানের সমর্থনে দাঁড়িয়ে আছে, তারা তাদের প্রতিশোধের অঙ্গীকার নিয়ে একটি ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়নের পথে। ইয়েমেনের তথ্যমন্ত্রী 4 সেপ্টেম্বর দ্য ন্যাশনালে দেয়া এক প্রতিবেদনে জানিয়েছেন, হুথিরা রাসায়নিক অস্ত্র তৈরির জন্য একটি গোপন কারখানা স্থাপন করেছে এবং এই কারখানাটি পরিচালনা করছে ইরানি বিশেষজ্ঞরা। এই খবর যেন একটি বিপদ সংকেত। তেহরান সরকার ইয়েমেনের নিয়ন্ত্রণাধীন এলাকায় বিষাক্ত উপাদান পাচার করেছে এবং সেই উপাদান এখন হুথিদের হাতে। তাদের অস্ত্রাগারে এখন শুধু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নয়, রাসায়নিক অস্ত্র যুক্ত হচ্ছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী এই মারাত্মক অস্ত্রগুলো প্রস্তুত করেছে এবং ইসরায়েলকে লক্ষ্য করে তাদের হামলা শুরু করতে প্রস্তুত। দ্য ন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী মন্ত্রী এরিয়ানি একাধিক সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই মূল্যায়ন করেছেন। হাউথি সন্ত্রাসী মিলিশিয়া ইরানি বিশেষজ্ঞদের সরাসরি তত্ত্বাবধানে এবং ব্যবস্থাপনায় রাসায়নিক অস্ত্র তৈরির জন্য একটি কারখানা প্রতিষ্ঠা করেছে। তিনি বলেন, তেহরান সরকার সম্প্রতি তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় ব্যাচে ব্যাচে তাদের তৈরিতে ব্যবহৃত বিষাক্ত পদার্থ পাচার করেছে। তিনি আরও বলেন, আমাদের নিশ্চিত সূত্র থেকে জানা যায় যে মিলিশিয়া ইতিমধ্যেই সেই মারাত্মক উপকরণ প্রস্তুত করা শুরু করেছে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনে স্থাপন করেছে। এটি একটি অত্যন্ত বিপজ্জনক বৃদ্ধি এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। রাসায়নিক অস্ত্র কনভেনশন এবং ইয়েমেন সম্পর্কিত প্রাসঙ্গিক নিরাপত্তা পরিষদের প্রস্তাব, ইয়েমেনি কর্মকর্তা বলেন। হুথিরা শুধু ইয়েমেনের স্বাধীনতার জন্য নয়, বরং এক নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তাদের পরিকল্পনা ইসরায়েল ও আমেরিকা দুটি শক্তিকে এক ভয়াবহ পরিস্থিতির মুখে ফেলে দেবে। তবে সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হলো ইরান। যদিও ইরান বারবার ইয়েমেনের সশস্ত্র বাহিনীকে সামরিক সহায়তার অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু এখন তারা ইয়েমেনের আকাশে এক ভয়ঙ্কর শক্তির জন্ম দিয়েছে। হুথিরা তাদের অস্ত্রাগারে দেশীয়ভাবে তৈরি অস্ত্র থাকার দাবি করলেও বাস্তবে তাদের আকাশে এখন ইরানের সাহায্যে তৈরি নতুন ধরনের ভয়ঙ্কর অস্ত্র। ইরান সমর্থিত আনসার আল্লাহ আন্দোলন, যা হুথি মিলিশিয়ার অন্যতম প্রধান অংশ, এখন আন্তর্জাতিক পরিসরে এক নতুন সামরিক শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। রাসায়নিক অস্ত্রের ব্যবহার, যা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ, আজ তারা এই অস্ত্র দিয়ে ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে নতুন এক যুদ্ধের মঞ্চ প্রস্তুত করছে। যদিও হুথিরা নিজেদের অস্ত্র গোপনে তৈরি করার কথা বলছে, তবে এই রাসায়নিক অস্ত্র তাদের শক্তি এবং ভয়াবহতা সম্পর্কে পশ্চিমা বিশ্বকে এক ভয়ঙ্কর বার্তা দিচ্ছে। ইসলামিক ন্যাটো, সৌদি পাকিস্তানের নতুন চুক্তি মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন জ্বালাচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশে নতুন সংকটের মেঘ ঘনাচ্ছে। সৌদি আরব এবং পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ন্যাটোর মতো প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। নামমাত্রের নয়, এই চুক্তি এক শক্তিশালী বার্তা বহন করছে। কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলার কয়েকদিন পর এই ঘোষণা আসে।
হামাস নেতৃত্বকে লক্ষ্য করে ইসরায়েলি হামলার সময় কাতার, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি আল উদেইদ অবস্থিত, পুরো অঞ্চলে উত্তেজনা ছড়ায়। এই হামলার প্রতি যুক্তরাষ্ট্রের মদদ এবং নীরব সমর্থন উপসাগরীয় দেশগুলোর মধ্যে মার্কিন সুরক্ষার উপর বিশ্বাসকে দারুণভাবে নাড়া দিয়েছে। এবার সৌদি আরব আর পাকিস্তানকে একসাথে দেখে এই সংকেত পাঠানো হচ্ছে, আমরা একে অপরের সঙ্গে আছি এবং আমরা প্রতিরোধের জন্য প্রস্তুত। পাকিস্তান সরকার জানিয়েছে চুক্তিটি আক্রমণাত্মক নয়, এটি কাউকে আক্রমণের আহ্বান জানায় না। তবে চুক্তির আওতাভুক্ত কোনো দেশ আক্রমণ হলে তা সবাইকে আক্রমণ হিসেবে গণ্য হবে। এটি প্রায় ন্যাটোর মতো কাঠামো, যেখানে সম্ভবত প্রতিরক্ষা নিশ্চিত করা হয়। বিশ্লেষকেরা বলছেন এই চুক্তির মধ্য দিয়ে রিয়াদের অর্থশক্তি ও ইসলামাবাদের বিশাল পারমাণবিক ক্ষমতার দারুণ মেলবন্ধন হয়েছে। অর্থাৎ ইসলামাবাদকে বিভিন্নভাবে অর্থ সহায়তা দেবে রিয়াদ, বিনিময়ে প্রয়োজনীয় পারমাণবিক সহযোগিতা নিয়ে রিয়াদের পাশে দাঁড়াবে ইসলামাবাদ। কিন্তু বিষয়টি শুধুই প্রতিরক্ষা নয়। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্পষ্ট করেছেন, প্রয়োজনে রিয়াদ পাকিস্তানের পারমাণবিক ক্ষমতার ব্যবহার করতে পারবে। এই পদক্ষেপ পাঠাচ্ছে এক শক্তিশালী বার্তা, মধ্যপ্রাচ্যে একমাত্র পারমাণবিক শক্তি ইসরায়েল নয়, আমরা নিজেদের শক্তিও ব্যবহার করতে প্রস্তুত। 17 সেপ্টেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই যুগান্তকারী চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী এক দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনকে উভয় দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। বিদেশি আক্রমণের ক্ষেত্রে সম্মিলিত প্রতিশোধ গ্রহণের কথাও বলা হয়েছে। বিশ্লেষকরা মনে করেন এটি শুধু দুই দেশের মধ্যে সামরিক সংহতি চুক্তি নয়, বরং মার্কিন সমর্থিত ইসরায়েলের জন্য এক সরাসরি বার্তা। ইসরায়েলকে বলা হচ্ছে, যদি আমাদের বন্ধুদের উপর আক্রমণ চালাও, আমরা প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। রিয়াদ এখন নিজের নিরাপত্তা নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা কমিয়ে সৌদি আরব নিজের সামরিক সক্ষমতা এবং কৌশলগত সমঝোতা দৃঢ় করছে। পাকিস্তানের পারমাণবিক সক্ষমতার অন্তর্ভুক্তি এই কৌশলকে আরও শক্তিশালী করে। বার্তা স্পষ্ট, মধ্যপ্রাচ্যে নতুন প্রতিরক্ষা জোট গড়ে উঠছে এবং এটি শুধু প্রতিরক্ষা নয়, কূটনৈতিক শক্তির প্রদর্শনীয়। হুক, টুইস্ট এবং বার্তা সব মিলিয়ে ইঙ্গিত দিচ্ছে যে এই অঞ্চলের নিরাপত্তার সমীকরণ আর আগের মতো থাকবে না। রিয়াদ ইঙ্গিত দিচ্ছে পাকিস্তানের সঙ্গে চুক্তি করার মধ্য দিয়ে তারা কার্যত পারমাণবিক সুরক্ষা বলয়ের নিচে চলে এসেছে। বিশ্লেষকেরা বলছেন, মধ্যপ্রাচ্যের সম্ভাব্য একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ ইসরায়েল, সৌদি আরব পাকিস্তানের চুক্তিকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। উপসাগরীয় আরব দেশগুলো বলছে, কাতারের 9 সেপ্টেম্বর হামলা চালানোর মধ্য দিয়ে ইসরায়েল কার্যত যে কোনো আরব দেশে আগ্রাসন চালানোর হুমকি দিয়ে রেখেছে। ইরান ও চীনের গোপন সামরিক সহযোগিতা, ক্ষেপণাস্ত্র শক্তির পুনর্নির্মাণ। ইরান ও চীনের ক্ষেপণাস্ত্র সহযোগিতার নতুন অধ্যায়। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিওত আহরোনোট জানিয়েছে, ইরান বর্তমানে তার ক্ষেপণাস্ত্র অস্ত্রাগার পুনর্নির্মাণের জন্য চীনের সাহায্য নিচ্ছে। তবে এই খবরটি ছিল ইসরায়েলি গোয়েন্দাদের এক সূত্র থেকে, যার ব্যাখ্যা এখনও পুরোপুরি পরিষ্কার হয়নি। কিন্তু প্রশ্নটা ঘুরতেই থাকে, কেন চীন এখন এমন একটি সংঘাতে নিজেদের জড়িয়ে নেবে যখন তারা এতদিন দূরে থাকার চেষ্টা করেছে? এটা নতুন কিছু নয়। 1988 সালের ইরান ইরাক যুদ্ধের পর থেকে ইরান নিজেদের ক্ষেপণাস্ত্র শক্তির উন্নতির জন্য চীনের সহায়তা পেতে শুরু করে। সেই সময় থেকেই চীন ইরানকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং কৌশলগত সহযোগিতা দিয়ে আসছে। তাদের সহযোগিতা শুধু অস্ত্র রপ্তানি নয়, বরং প্রযুক্তিগত সহায়তাও ছিল, যার ফলে ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি শক্তিশালী করে। চীন যে শুধুমাত্র রপ্তানি করেছে তা নয়, তারা ইরানের ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণও দিয়েছে, যাতে ইরান নিজের শক্তি গড়ে তুলতে পারে। তবে 2000 সালের পর থেকে চীনের উপস্থিতি কিছুটা কমে গিয়েছিল, যখন ইরান নিজের আভ্যন্তরীণ সামরিক শিল্প গড়ে তোলার জন্য কাজ শুরু করে। এরপরও চীন কখনো ইরানের পাশে ছিল, বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ক্ষেত্রে। ইরান তার সামরিক প্রকল্পে সাহায্যের জন্য চীনের কাছে কিছু উপাদান চেয়ে এসেছিল, আর চীন এই সহায়তা সময় সময় প্রদান করেছে। চীনের কাছে প্রযুক্তি, ইরানের কাছে তেল। এখন ইরান যখন চীনের কাছে আরও সাহায্য চাইছে, তখন এর পেছনে রয়েছে দুটি বড় কারণ। একদিকে চীন ইরানকে তেল সরবরাহ করে, অন্যদিকে ইরান তাদের ক্ষেপণাস্ত্র মজুদ পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করছে। এর মাধ্যমে চীন ইরান সম্পর্ক কেবল সামরিক নয়, বরং অর্থনৈতিকও হয়ে উঠেছে। বিশ্বের শক্তির অক্ষের মধ্যে ইরান এবং চীনের এই সহযোগিতা পরবর্তী উত্তেজনার কারণ হতে পারে।
কারণ চীন তাদের সামরিক সহযোগিতা আরও বাড়িয়ে দিয়েছে। ইসরায়েল গত কয়েক বছর ধরে ইরানের ক্ষেপণাস্ত্র মজুদকে দুর্বল করতে নানা পদক্ষেপ নিয়েছে, কিন্তু এবার চীন ইরানকে সেই শক্তি পুনর্নির্মাণে সাহায্য করছে। ইসরায়েল এখন আর তেহরানকে আগের মতো প্রতিরোধ করতে সক্ষম নয়, কারণ তাদের হাতে সেই কৌশলগত গভীরতা নেই। আর তাই ইরানের প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো তাদের ক্ষেপণাস্ত্র মজুদ পুনর্নির্মাণ করা। এখন প্রশ্ন হলো, চীন কেন এমন একটি যুদ্ধের মধ্যে নিজেকে জড়িয়ে নেবে? তাদের কাছে কি ইরানকে সহযোগিতা দেওয়ার কোনো বিশেষ সুবিধা রয়েছে? ইরান যখন তার ক্ষেপণাস্ত্র ক্ষমতা পুনর্নির্মাণ করছে, তখন আন্তর্জাতিক মহল প্রশ্ন করছে, এটাই কি চীনের সঠিক সময় নয়? এই সহযোগিতা চীনের আন্তর্জাতিক ভাবমূর্তি নতুন করে তৈরি করতে পারে। তবে যদি এটি রক্ষিত থাকে, তাহলে বিশ্বের চোখ থাকবে ইরান ও চীনের উপর। আজ ইরান ও চীনের শক্তির উত্থান, একসাথে তারা যে শক্তিশালী জোট গড়তে থাকে, আজ ইরান ও চীনের শক্তির উত্থান, একসাথে তারা যে শক্তিশালী জোট করতে পারে, তা বিশ্ব শক্তিগুলির জন্য নতুন এক সংকেত হয়ে উঠবে। এটাই হতে পারে এক নতুন যুগের সূচনা, যেখানে ইরান ও চীন একটি শক্তিশালী সামরিক জোট গড়ে তুলবে। প্রতিশোধের আগুনে গাজা, আবু ওবায়দার মৃত্যুর পর হামাসের পাল্টা আঘাত। একটা মৃত্যু, একটা দাবি, তারপর শুরু হলো আগুনের খেলা। ইসরায়েল বলল, আমরা মেরেছি আবু ওবায়দাকে, কিন্তু গাজার রাস্তায় ধ্বংসস্তূপের ভেতর থেকে শোনা গেল অন্য সুর। আল কাসামের যোদ্ধারা বলল, আমরা আছি, আমরা জবাব দেব। ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে দাবি করা হয়, হামাসের মুখপাত্র ও সামরিক শাখার অন্যতম শীর্ষ নেতা আবু ওবায়দা নিহত, তার সঙ্গে ধ্বংস হয়ে গেছে পরিবারও। ইসরায়েলি সেনা ও গোয়েন্দা সংস্থা ISA গর্বের সঙ্গে জানালো, দশকের পুরনো এক সন্ত্রাসীর শেষ হলো, কিন্তু এরপর দিনই বাস্তবতা যেন উল্টো দিকে গড়ালো। গাজার পশ্চিমে আল নাজলা এলাকায় হঠাৎ গর্জে উঠল বিস্ফোরণ, আগুনে জ্বলে উঠল IDF এর সাঁজোয়া যান, চারদিকে ধোঁয়ার কুণ্ডলী, আর আকাশ থেকে ছুটে এলো হেলিকপ্টার, মরিয়া চেষ্টা আহত সেনাদের সরিয়ে নেয়ার। হামাস জানালো, এটি কোনো সাধারণ হামলা নয়, এটি প্রতিশোধ অভিযান। তাদের বক্তব্যে উঠে এলো দৃঢ় প্রতিশ্রুতি, তোমরা ভেবেছিলে আবু ওবায়দাকে মেরে প্রতিরোধ ভেঙে যাবে, ভুল ভেবেছ, প্রতিরোধ বেঁচে আছে, আগের চেয়ে শক্তিশালী। আল কাসাম ব্রিগেডের দাবি, এই আক্রমণে তারা ব্যবহার করেছে এক উচ্চ ক্ষমতা সম্পন্ন স্থল বিস্ফোরক। এক ধাক্কায় ভস্মীভূত হল ইসরায়েলি বাহিনীর গাড়ি। হামাসের যোদ্ধারা বলল, এই বিস্ফোরণ ছিল প্রতিশোধের প্রথম ধাপ মাত্র। জাবালিয়ায় তখনও IDF এর অভিযান চলছিল, কিন্তু সেই অভিযানকে পরিণত করা হলো ফাঁদে। প্রতিটি গলিপথ যেন গোপন যুদ্ধক্ষেত্র। হামাসের বার্তা স্পষ্ট, তুমি যত গভীরে যাবে ততই হারাবে। ইসরায়েলের ঘোষণায় বলা হয়েছিল, আবু ওবায়দা ছিলেন প্রচারণা আর মনস্তাত্ত্বিক যুদ্ধের মস্তিষ্ক, তিনি ছিলেন যুদ্ধের মুখপাত্র। কিন্তু এই মানুষটির মৃত্যুই যেন আরো জ্বালানি দিল প্রতিরোধের আগুনে। যে শব্দ থামিয়ে দিতে চেয়েছিল ইসরায়েল, সেই শব্দের পরিণত হলো বিস্ফোরণে, আগুনে, প্রতিশোধে। এদিকে গাজার মাটিতে প্রতিদিন ঝরে পড়ছে প্রাণ। অক্টোবর 2023 থেকে এই পর্যন্ত প্রায় 63,400 ফিলিস্তিনি নিহত হয়েছে। ভেঙে পড়েছে হাসপাতাল, ধ্বংস হয়েছে স্কুল। খাদ্যের অভাবে মানুষ দিশেহারা, দুর্ভিক্ষের ছায়া নেমে এসেছে। কিন্তু ধ্বংসস্তূপের মাঝে হামাস যেন খুঁজে নিচ্ছে সত্যি। তাদের চোখে আবু ওবায়দা কোনো শেষ নন, তিনি প্রতিরোধের প্রতীক। দেখছে নতুন সূর্যোদয়। একদিকে গাজার আকাশে উঠছে যুদ্ধবিমান, গর্জে উঠছে বোমা, অন্যদিকে গলিপথে ভাঙা দেয়ালের আড়ালে দাঁড়িয়ে আছে আল কাসামের ছায়া যোদ্ধারা। তাদের হাতে লুকানো অস্ত্র, বিস্ফোরণের ফাঁদ। মুহূর্তে বদলে যাচ্ছে যুদ্ধের পাল্লা। ইসরায়েল ভেবেছিল এক নেতাকে সরিয়ে দিলেই প্রতিরোধ শেষ হয়ে যাবে, কিন্তু গাজার প্রতিটি ইট পাথর যেন এখন প্রতিশোধের শপথ নিচ্ছে। একটা মৃত্যু, কিন্তু তারপর জন্ম নিচ্ছে অগণিত নতুন যোদ্ধা। গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে ইয়েমেনি হুথিরা আবারও তাদের শক্তি প্রমাণ করছে। ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের মৃত্যুর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। প্রায় 2 বছর ধরে চলা এই ইয়েমেন ইসরায়েল সংঘাতের নতুন অধ্যায় শুরু হয়েছে।
এবার হুথিরা আরও শক্তিশালী এবং সুসংগঠিত প্রতিক্রিয়া জানাচ্ছে, ব্যবহার করছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আক্রমণাত্মক ড্রোন, যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে। ইয়েমেনি বাহিনী প্রথমে ছোট আক্রমণ দিয়ে শুরু করলেও এখন তারা আধুনিক প্রযুক্তি ও শক্তিশালী অস্ত্র ব্যবহার করতে শুরু করেছে। ইয়েমেনের প্রতিরোধ বাহিনী তাদের হামলায় আঘাত করেছে ইসরায়েলের নেগেভ অঞ্চলের রামদ বিমানবন্দরে, যেখানে বিমান চলাচলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সত্ত্বেও এই হামলাটি সফল হয়েছে। এটি ইয়েমেনের শক্তির বড় একটি প্রদর্শনী, যেটি পুরো বিশ্বকে চমকে দিয়েছে। গাজার প্রতি ইয়েমেনের সমর্থন কখনোই পিছু হটেনি। হুথি ঘনিষ্ঠ এক রাজনীতিবিদ বলেছেন, ইয়েমেন এখন নতুন সামরিক কৌশল গ্রহণ করেছে। আমরা আমাদের প্রতিপক্ষকে নতুনভাবে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। তাদের কাছে রয়েছে প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র, যেগুলি আক্রমণ করবে ইসরায়েলের ভেতর, এমনকি রেড সি এলাকাতেও। হুথিরা গাজার স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষার জন্য যুদ্ধ করছে। এদিকে ইসরায়েলও তার প্রতিক্রিয়া জানাতে পিছিয়ে নেই। ইয়েমেন থেকে পাঠানো ড্রোন হামলায় রামন বিমানবন্দরে বিস্ফোরণ ঘটেছে এবং সেখানে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ইসরায়েলি বাহিনী জানাচ্ছে যে তারা প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করেছে, কিন্তু ইয়েমেনি বাহিনীর ক্রমবর্ধমান শক্তি তাদের চ্যালেঞ্জ জানাচ্ছে। তারা বুঝে গেছে ইয়েমেনের শক্তি শুধুমাত্র সামরিক শক্তি নয়, এটি একটি দৃঢ় মানসিকতা যা তাদের প্রতিপক্ষকে ভাঙতে সাহায্য করছে। আঞ্চলিক গবেষকদের একাংশ মনে করেন বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের সম্ভাবনা সীমিত। বিশ্লেষক কামাল জাগলুল মনে করেন হুথিদের পাল্টা আক্রমণ হবেই, তবে তা সীমিত পর্যায়ে থাকবে, কারণ ইয়েমেন বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়তে চাইবে না, যাতে ইসরায়েল আন্তর্জাতিক মহলে নতুন জোট গড়ে তুলতে পারে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এখন হামাসের সঙ্গে আলোচনা করতে চাইছে এবং একই সঙ্গে চীন, রাশিয়া, উত্তর কোরিয়ার সম্ভাব্য জোট নিয়ে উদ্বিগ্ন। ফলে ওয়াশিংটনের দৃষ্টি মধ্যপ্রাচ্য থেকে ইউরেশিয়ায় সরে যাচ্ছে। অন্যদিকে ইরাকের বিশ্লেষক আহমেদ আল ইয়াসিরি মনে করেন হুথিদের সফল হামলা ইসরায়েলকে সরাসরি ইরানকে লক্ষ্যবস্তু করতে প্ররোচিত করতে পারে। এতে নতুন ফ্রন্ট খোলার ঝুঁকি বাড়বে। তবে তিনি এটাও উল্লেখ করেন, সংঘাতে দ্রুত নতুন দেশগুলোতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম। হুথিদের মূল উদ্বেগ শুধু ইসরায়েল নয়, ইয়েমেনের ভেতরে আঞ্চলিক সমর্থন পুষ্ট বিরোধী শক্তির বিরুদ্ধে তারা সহিংস হয়ে উঠছে। জর্ডানের লেখক হাজাম আয়াদ সতর্ক করেছেন, এই ধরনের অভ্যন্তরীণ চাপে হয়তো বিস্তৃত সংঘাতের স্ফুলিঙ্গ জ্বালাতে পারে। সব মিলিয়ে ইয়েমেন ইসরায়েল সংঘাত এখন নতুন এক মোড় নিয়েছে। একদিকে হুথিরা গাজাকে ঘিরে তাদের সামরিক অবস্থান আরও দৃঢ় করছে, অন্যদিকে ইসরায়েল প্রতিশোধ নিতে চাইছে। কিন্তু আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে উভয় পক্ষই পুরোপুরি বিস্তৃত যুদ্ধের দিকে অগ্রসর না হয়ে সীমিত পরিসরে শক্তি প্রদর্শনের পথ বেছে নেবে। তবুও রেড সি ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আগামী দিনে আরও অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কা প্রবল। ইরানের চোখে ধোঁয়া, মোসাদের গুপ্তচরদের শেষ পরিণতি। ইরানের রাজপথে রণের আগুন, আর দেশের গুপ্তচর বৃত্তির শিকল এখন আরও শক্ত। বাবাক শাহবাজি, এক নাম যার সঙ্গে জড়িয়ে রয়েছে আন্তর্জাতিক গোয়েন্দা যুদ্ধের অদেখা কাহিনী। সম্প্রতি ইরান তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে। অভিযোগ, শাহবাজি ইসরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করতেন। বিদেশে বসবাসের প্রলোভন এবং অর্থের বিনিময়ে তিনি ইরানের সামরিক ও নিরাপত্তা সংক্রান্ত সংবেদনশীল তথ্য ফাঁস করতেন। ভাবুন, একজন সাধারণ শিল্প প্রকৌশলী যিনি ঘর ঠান্ডা রাখার যন্ত্র ডিজাইন ও ইনস্টল করেন, সে কিভাবে দেশের সব গোপন তথ্যে প্রবেশাধিকার পেয়েছিলেন। বাবাকের হাত ধরে মোসাদের কাছে চলে গেছে সেনা কমপ্লেক্সের প্রবেশপথ, প্রকল্পের শক্তি ও দুর্বল দিক, গুরুত্বপূর্ণ কর্মকর্তা এবং প্রযুক্তিগত তথ্য। ইরান বলেছে এমন বোকা কেউ নেই যে এই ধরনের বিশ্বাসঘাতকতা বেচে দিতে পারে। ফলশ্রুতিতে মৃত্যু শাস্তি কার্যকর করা হলো। জুন মাসে ইরানে যখন ইসরায়েলের আগ্রাসন তীব্র, তখন শাহবাজির মতো গুপ্তচররা দেশের সুরক্ষা ও সামরিক সক্ষমতাকে হুমকির মুখে ফেলছিল। ইরানের বিচার বিভাগ নিশ্চিত করেছে, সুপ্রিম কোর্টের অনুমোদনের পরে ফাঁসির রায় কার্যকর হয়েছে। কিন্তু এই ঘটনা শুধু একজন অভিযুক্তের গল্প নয়, এটি ইরানের শক্তি এবং সতর্কতার পরিচয়। জুলাইয়ের শেষের দিকে ইরান তার গোয়েন্দা অভিযান আরও তীব্র করেছে। তেহরান সহ বেশ কয়েকটি প্রদেশে মোসাদ এবং সহযোগী এজেন্টদের আটক করা হয়েছে। ইরানের প্রতিরক্ষা ও গোয়েন্দা ক্ষমতা এতটাই শক্ত যে তারা 13 জুন ইসরায়েলের আগ্রাসনের মাত্র 24 ঘন্টার মধ্যে
ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে। ইরান জানিয়েছে দেশের নিরাপত্তার জন্য বিদেশি এজেন্টরা যে কোনো সময় শাস্তির মুখোমুখি হতে পারে। এই বার্তা শুধু শাহবাজের জন্য নয়, সম্ভাব্য সকল গুপ্তচরের জন্য কঠোর সতর্কবার্তা। ইরানের শক্তি। ইরান শুধুই প্রতিশোধ নিচ্ছে না, তারা আন্তর্জাতিক আইন, সামরিক কৌশল এবং গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে নিজের শক্তি প্রদর্শন করছে। প্রতিটি অভিযান, প্রতিটি আটক ও বিচার প্রমাণ করে ইরান জানে কিভাবে নিজের ভূখণ্ড এবং রাষ্ট্র নিরাপদ রাখতে হয়। বিশ্লেষকরা বলছেন, শাহবাজের মৃত্যুদণ্ড কার্যকর করা মানে শুধু একজন অভিযুক্তকে শাস্তি দেওয়া নয়, বরং গোয়েন্দারা, সম্ভাব্য বিশ্বাসঘাতকরা এবং আন্তর্জাতিক শক্তি সবাইকে একটি স্পষ্ট বার্তা। ইরান তার স্বাধীনতা রক্ষায় কোনো আপোষ করবে না। বাবা শাহবাজের গল্প, মোসাদের হাত থেকে তথ্য ফাঁস এবং ফাঁসির রায় সবই ইরানের দৃঢ়তা ও সতর্কতার প্রতীক। মধ্যপ্রাচ্যের ছায়াযুদ্ধ এখন আরও তীব্র। কেউ ভাবতে পারবে না ইরান এক ছোট্ট দেশের মতো নীরব থাকবে। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি প্রতিশোধে দেশটি তার শক্তি প্রদর্শন করছে, গোপন স্থানে, খোলা আকাশে এবং আন্তর্জাতিক মঞ্চে। আজ ইরান প্রমাণ করল, যেখানে বিশ্বাসঘাতকতা ঘটবে সেখানে সর্বোচ্চ শাস্তি হবে, এবং এই শাস্তি কেবল শাস্তি নয়, এটি ইসরায়েলের জন্য শক্তিশালী বার্তা। মধ্যপ্রাচ্যে নতুন ঝড়। তুরস্ক বনাম ইসরায়েল, কে এগিয়ে? একদিকে ইসরায়েল, ছোট দেশ কিন্তু প্রযুক্তি ও নির্ভুলতার দাপট। অন্যদিকে তুরস্ক, বড় সেনা, শক্তিশালী নৌবাহিনী আর ন্যাটোর ছায়া। প্রশ্ন একটাই, যদি মুখোমুখি সংঘাত শুরু হয় তবে শেষ হাসি কে হাসবে? ইসরায়েলের সেনাবাহিনী তুলনামূলক ছোট, সক্রিয় সৈন্য মাত্র 1,70,000, কিন্তু রিজার্ভ বাহিনী বিশাল, 4,65,000। অন্যদিকে তুরস্কের সক্রিয় সেনা 3 লাখের বেশি, প্রায় দ্বিগুণ। রিজার্ভ বাহিনীও কম নয়, 3,78,000। অর্থাৎ সৈন্য সংখ্যার লড়াইয়ে তুরস্ক এগিয়ে, কিন্তু দ্রুত মোতায়েন ও প্রস্তুতিতে ইসরায়েলের রিজার্ভ বাহিনী বাড়তি সুবিধা দিতে পারে। অর্থ এখানে বড় হাতিয়ার। 2024 সালে ইসরায়েল ব্যয় করেছে $30.5 বিলিয়ন, তুরস্ক খরচ করেছে আরও বেশি, $40 বিলিয়ন। সংখ্যায় তুরস্ক জিতলেও ইসরায়েল তাদের টাকা ঢালে প্রযুক্তি, স্যাটেলাইট নজরদারি আর আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থায়। আর সেখানেই তৈরি হয় আসল টুইস্ট। স্থলযুদ্ধে তুরস্ক শক্তিশালী, তাদের হাতে রয়েছে 2,231 ট্যাঙ্ক, 55,000-এর বেশি সাঁজোয়াজাম। ইসরায়েলের আছে 1,070 ট্যাঙ্ক আর 43,000 সাঁজোয়াজাম। কামান ও রকেট লঞ্চারেও তুরস্ক এগিয়ে, কিন্তু ইসরায়েলের পরিচিতি নির্ভুল আঘাত, উন্নত ড্রোন আর ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য। আকাশযুদ্ধে সংখ্যায় তুরস্কের দাপট, তাদের মোট বিমান সংখ্যা 1,069, ইসরায়েলের হাতে 612, কিন্তু মানের লড়াইয়ে ইসরায়েল এগিয়ে। তাদের কাছে আছে 280 উন্নত ফাইটার জেট, তুরস্কের আছে 205। সবচেয়ে বড় শক্তি, ইসরায়েলের 14টি এয়ার রিফুয়েলিং বিমান, যা দীর্ঘ সময় আকাশে যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করে। তুরস্কের হাতে মাত্র 7টি। হেলিকপ্টারের ক্ষেত্রে তুরস্ক বেশ এগিয়ে, মোট 502, যার মধ্যে 111 অ্যাটাক হেলিকপ্টার। ইসরায়েলের হাতে আছে মোট 146 হেলিকপ্টার, যার মধ্যে 48টি অ্যাটাক হেলিকপ্টার। নৌবাহিনীতে তুরস্কের দাপট স্পষ্ট, তাদের কাছে আছে 186 যুদ্ধ জাহাজ, ইসরায়েলের মাত্র 67। সাবমেরিনেও তুরস্ক এগিয়ে, 12 বনাম 5। তবে ইসরায়েলের সাবমেরিন বহর অনেক বেশি উন্নত, পারমাণবিক ক্ষমতার সম্ভাবনা রাখে, যা যে কোনো মুহূর্তে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। তাহলে যুদ্ধ হলে সংখ্যায় ও বিস্তৃত শক্তিতে তুরস্ক নিঃসন্দেহে এগিয়ে। তবে যুদ্ধ মানে শুধু সংখ্যা নয়, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বহুবার প্রমাণ করেছে তাদের ক্ষমতা। তারা ছোট দেশ হলেও প্রযুক্তি, গোয়েন্দা তথ্য আর নির্ভুল আঘাতে বিশ্বে অনন্য। অন্যদিকে তুরস্কের ভৌগোলিক অবস্থান, বৃহৎ সেনাবাহিনী, শক্তিশালী নৌবাহিনী আর ন্যাটোর সমর্থন তাদের বানায় ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী। শেষ প্রশ্ন থেকেই যায়, যদি সত্যিই আকাশে বাজ পড়ে আর ইসরায়েল তুরস্ক মুখোমুখি হয়, তবে ফলাফল কি হবে? বিশ্লেষকরা বলেন, আমেরিকার সমর্থন ছাড়া ইসরায়েলের টিকে থাকা কঠিন, কিন্তু যদি প্রযুক্তি আর ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা কাজে লাগে, তবে ছোট দেশ হয়েও ইসরায়েল পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে।
এক কথায় এই লড়াই হবে শক্তি আর বুদ্ধি, ফলাফল অজানা। কিন্তু ঝড়ের আগে উত্তেজনার এই নীরবতা মধ্যপ্রাচ্যকে করে তুলেছে এক ভয়াবহ সিনেমার মঞ্চ। এবার ইসরায়েলের পরিকল্পনার সামনে রাশিয়ার শক্তি। ইতিহাসের পাতায় বারবার একই দৃশ্য, ফিলিস্তিনের মাটি দখলের খেলা, ইসরায়েলের নির্মম পরিকল্পনা আর আন্তর্জাতিক অঙ্গনে ক্ষোভের ঢেউ। এবারও ভিন্ন কিছু নয়। ইসরায়েল ঘোষণা দিয়েছে পূর্ব জেরুজালেমে নতুন বসতি স্থাপন করবে, সেই এলাকা যা ফিলিস্তিনের ভবিষ্যৎ রাজধানী হওয়ার কথা, যেন স্বপ্নকে বাস্তব হওয়ার আগেই পাথরে চেপে ধ্বংস করে দেয়া। কিন্তু এবার চিত্রনাট্যে টুইস্ট। ইসরায়েলের এই পরিকল্পনার সামনে দাঁড়িয়ে গেল রাশিয়া। মস্কো থেকে ভেসে এলো দৃঢ় কণ্ঠস্বর, না, এটি মেনে নেওয়া যাবে না। E1 বিভেদের মানচিত্র। ইসরায়েলের এই নতুন বসতি পরিকল্পনার নাম E1 সেটেলমেন্ট প্ল্যান। লক্ষ্য স্পষ্ট, মাআলে আদুমিম শহরের সঙ্গে পশ্চিম তীর ও জেরুজালেমকে যুক্ত করা। এর মানে ফিলিস্তিনের পূর্ব জেরুজালেম টুকরো টুকরো হয়ে যাবে। রাষ্ট্রের যে ভূসংহতি আন্তর্জাতিক আইন স্বীকৃত করেছে সেটাই ধ্বংস হয়ে যাবে। দুই রাষ্ট্র সমাধানের পথ আরও কঠিন হয়ে পড়বে। শান্তির সেতু ভেঙে যাবে, দিগন্তে দেখা দেবে শুধু ধোঁয়া আর অন্ধকার। রাশিয়ার গর্জন। মারিয়া জাখারোভা, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, মস্কোর মঞ্চে দাঁড়িয়ে তিনি যেন এক অদৃশ্য তলোয়ার তুলে ধরলেন ইসরায়েলের বিরুদ্ধে। তার কণ্ঠে ছিল রাশিয়ার সেই পুরনো দৃঢ়তা। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি ভয়াবহ। E1 এলাকায় বসতি নির্মাণ ফিলিস্তিনি রাষ্ট্রের অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করবে। আন্তর্জাতিক আইনের ভাষায় এটি অগ্রহণযোগ্য। তিনি মনে করিয়ে দিলেন এই প্রকল্প নতুন নয়। 2 দশক ধরে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল এটি বারবার স্থগিত করেছে। এখন রাশিয়ার স্পষ্ট বার্তা, আমরা চাই এটি একেবারেই বাতিল হোক। কেবল পূর্ব জেরুজালেম নয়, গাজার আকাশও সাক্ষী হচ্ছে আগুন আর ধ্বংসে। জাখারোভা তুলে ধরলেন 25 আগস্টের ভয়াবহ হামলার কথা। নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলা, যেখানে একসাথে ঝরে গেল অন্তত 20 প্রাণ। তাদের মধ্যে 5 জন ছিলেন সাংবাদিক। রোগী ও স্বাস্থ্যকর্মীরাও রক্ষা পাননি। এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। রাশিয়ার কণ্ঠে ছিল শোক ও ক্ষোভ। নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে তিনি বললেন, এখনই যুদ্ধ বন্ধ হোক, রাজনৈতিক ও কূটনৈতিক পথে ফিরুক সমাধান। আন্তর্জাতিক আঙ্গনে টান টান উত্তেজনা। ইসরায়েলের এই পরিকল্পনা ফিলিস্তিনিদের ভেতরে আগুন জ্বেলে দিয়েছে। প্রতিবাদের ঢেউ উঠেছে রাস্তায়। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায় স্পষ্ট করে দিয়েছে উদ্বেগ, কারণ পূর্ব জেরুজালেমে বসতি মানে শান্তির কবর খুঁড়ে ফেলা। আর সেই কবরের সামনে দাঁড়িয়ে রাশিয়া যেন প্রহরীর মতো বলছে, আমরা দেখছি, আমরা থামাবো। রাশিয়া শুধু সমালোচনা করেনি, বরং তার অবস্থান স্পষ্ট করেছে। গাজায় শত্রুতা অবিলম্বে বন্ধ করতে হবে। ফিলিস্তিন ইসরায়েল সংঘাতকে ফিরিয়ে আনতে হবে আলোচনার টেবিলে। এ যেন এক সিনেমার দৃশ্য। অভিনেতারা একই, কাহিনীও পুরনো, কিন্তু দর্শক জানে এবার রাশিয়ার প্রবেশ বদলে দিতে পারে ছবির শেষ। ফিলিস্তিনের আকাশে যখন বোমা ঝরে, তখন মস্কো থেকে এক গর্জন শোনা যায়, শান্তি চাই, ন্যায় চাই, আর অন্যায় হলে রাশিয়া নিশ্চুপ থাকবে না। ট্রাম্পের শান্তি পরিকল্পনা। গাজায় শান্তি ফেরাতে আরবদের নতুন আশা। গাজায় শান্তি ফিরিয়ে আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নতুন পরিকল্পনা আরব দেশগুলোর মধ্যে অভূতপূর্ব সাড়া ফেলেছে। যদিও এই পরিকল্পনা নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন, আরব বিশ্বের প্রভাবশালী দেশগুলো যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান এবং তুরস্ক এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের এই সমর্থনকে অনেকেই বিস্ময়কর জয় হিসেবে দেখছেন। এই পরিকল্পনায় কি আছে? হোয়াইট হাউস থেকে প্রকাশিত 20 দফা এই শান্তি প্রস্তাবে গাজায় যুদ্ধ বন্ধ, হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি এবং মানবিক সহায়তায় নিশ্চিত করার কথা বলা হয়েছে। ট্রাম্পের এই প্রস্তাবে গাজা পুনর্গঠনেরও প্রতিশ্রুতি রয়েছে, যা আরব দেশগুলোর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া এতে পশ্চিম তীরের ইসরায়েলি অধিগ্রহণ ঠেকানোর কথাও বলা হয়েছে, যা ফিলিস্তিনিদের দীর্ঘদিনের দাবি। আরব বিশ্বের কেন এই সমর্থন? আরব পররাষ্ট্রমন্ত্রীরা একটি যৌথ বিবৃতিতে ট্রাম্পের নেতৃত্ব এবং তার শান্তি উদ্যোগের প্রশংসা করেছেন। তারা মনে করেন এই পরিকল্পনা ফিলিস্তিনিদের জন্য একটি ন্যায্য দ্বিরাষ্ট্রীয় সমাধান তৈরি করতে পারে।
দীর্ঘদিনের সংঘাতের মধ্যে এই পরিকল্পনা শান্তি ও আঞ্চলিক নিরাপত্তার জন্য একটি নতুন দিশা দেখাতে পারে বলে তারা মনে করেন। তুরস্ক, ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের মতো দেশগুলোও এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন। নেতানিয়াহুর সতর্ক সমর্থন। ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে উপস্থিত হয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পরিকল্পনাকে সতর্কতার সঙ্গে সমর্থন করেছেন। তিনি বলেছেন, এই পরিকল্পনা গাজায় যুদ্ধ শেষ করার পাশাপাশি ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করবে। তার মতে, এই পরিকল্পনার মাধ্যমে হামাসের সামরিক ক্ষমতা ভেঙে দেওয়া হবে এবং গাজা আর কখনো ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না। নেতানিয়াহু আরও বলেন, যদি হামাস এই পরিকল্পনায় রাজি হয় তাহলে প্রথম ধাপে জিম্মিদের মুক্তি দেওয়া হবে এবং পরে হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করা হবে। তবে তিনি গাজার নিরাপত্তা এবং একটি বেসামরিক প্রশাসনের বিষয়েও জোর দিয়েছেন, যা হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হবে না। ফ্রান্স ও ইতালির সমর্থন। কেবল আরব বিশ্বই নয়, ইউরোপীয় দেশগুলোও এই পরিকল্পনাকে ইতিবাচকভাবে দেখছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইসরায়েলকে এই প্রস্তাবে দৃঢ়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, হামাসের কাছে সমস্ত জিম্মিকে অবিলম্বে মুক্তি দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। অন্যদিকে ইতালি এই পরিকল্পনাকে গাজায় শত্রুতা বন্ধের একটি টার্নিং পয়েন্ট হিসেবে দেখছে এবং জিম্মি মুক্তি ও মানবিক সহায়তার পথ খুলে দেওয়ার জন্য রোম এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। সামনের পথ কতটা কঠিন? এই শান্তি পরিকল্পনা নিঃসন্দেহে একটি বড় অগ্রগতি। তবে প্রশ্ন থেকে যায়, এটি কি সত্যিই বাস্তবায়িত হবে? হামাস কি তাদের অস্ত্র ছাড়তে রাজি হবে? ইসরায়েল কি তাদের সামরিক দখলদারিত্ব থেকে পুরোপুরি সরে আসবে? এই প্রশ্নগুলোর উত্তরই বলে দেবে ট্রাম্পের এই পরিকল্পনা মধ্যপ্রাচ্যে শান্তির নতুন ভোর নিয়ে আসবে, নাকি এটিও অতীতের ব্যর্থ শান্তি উদ্যোগের তালিকায় যুক্ত হবে।